সময় সকাল ৬টা। ঘরের ভিতর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে এক মহিলা। আশেপাশের লোকজন দৌড়ে চলে যায় তার কাছে, তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কাঁদছো কেন। তখন সেই মহিলাটি যা বলল সেটাকে শোনার মতো কারোর সাহস ছিল না। মহিলাটি বলে, আমার বাড়ির সকল সদস্য মৃত অবস্থায় পড়ে আছে, একেবারে রক্তাক্ত অবস্থায়। যখন মহিলাটি এই সব কিছু বলল, তারপর কারোর সাহস হচ্ছিল না সেই বাড়িটির মধ্যে যাওয়ার। তাই একজন একজন করে গ্রামবাসী সেই ঘরের মধ্যে যায়। তারপর সবচেয়ে প্রথমে তারা যেটা দেখে, হয়তো এই দৃশ্য তারা এই জীবনে কোনো দিনও ভুলতে পারবে না। গেট খুলেই দেখতে পায় বারান্দায় কিছু বাচ্চা ছেলের লাশ পড়ে আছে। ঠিকভাবে বোঝা যাচ্ছে না যে কয়জন, কারণ তাদের শরীরের অংশ আলাদা করা ছিল। সেই দৃশ্য দেখে কিছু মানুষ সেখান থেকে ভয়ে পালিয়ে যায় এবং সেখানে যারা ছিল তারা আরও দেখে যে সামনের ঘর থেকে জলের স্রোতের মতো বেয়ে আসছে অনেক রক্ত। যেমন তেমন করে সেই ঘরের দরজাটি খোলা হয়। এবার তাদের চোখের সামনে যে দৃশ্যটি ছিল সেটা আগের চেয়েও অনেক ভয়ঙ্কর। বিছানায় ছিল আরও দুটি লাশ। সেই মহিলাটির স্বামী এবং তার বড় ছেলে, তাদের দুজনেরই প্রথমে গলা কাটা হয়েছে এবং বুকের ওপর ধারালো অস্ত্র দিয়ে অনেকবার আঘাত করা হয়েছে, যার কারণে ভিতরের সব কিছু বাইরে চলে আসে এবং চারিপাশে দেওয়ালে ছিল শুধু রক্তের ছেটা। সে মহিলাটিকে অনেক চুপ করানোর চেষ্টা করে। সবাই তাকে একটাই প্রশ্ন করছিল, তখন তুমি কোথায় ছিলে যখন তোমার বাড়ির মানুষ খুন হচ্ছিল? সে কি এতই গভীর ঘুমে ঘুমিয়েছিল যে তার পাশের মানুষ খুন হচ্ছে, এদিকে সে ঘুম থেকে চেতনই পায়নি? 15 মিনিটের মধ্যে সেখানে পুলিশ পৌঁছে যায়। পুলিশ সেই লাশগুলিকে দেখলো এবং ভালোভাবে সবকিছু তল্লাশি নিল। সবকিছু তল্লাশি নেওয়ার পর রান্নাঘরে সিল এবং নোরার দিকে যখন পুলিশের নজর যায়, তখনই হাতে নাতে খুনি ধরা পড়ে যায়। কম বেশি সবার বাড়িতেই এই তরকারি মশলা বাটার এই জিনিসটি থাকেই, যেখানে সব কিছু মিলিয়ে একটি মশলা বাটা হয় এবং সে মশলা আমরা বিভিন্ন রকমের তরকারিতে দিয়ে থাকি। এদিকে ঘটনাস্থলে পুলিশ সিল নোড়াতে এমন কি দেখেছিল যে কারণে হাতে নাতে খুনি ধরা পড়ে যায়। এবং সেই খুনি আর কেউ নয়, সেই বাড়িরই বউ, সেই মহিলাটি যে কান্না করতে করতে বাড়ির বাইরে এসেছিল। আমার নাম শিবাই এবং আপনারা দেখছেন কিভাবে ভালোবাসার চক্করে একটি সুন্দর পরিবার শেষ হলো। এই ভিডিও শুধুমাত্র শিক্ষামূলক এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি। ভিডিওতে থাকা সমস্ত তথ্য বিভিন্ন নিউজ রিপোর্ট এবং পুলিশের খাতায় উপলব্ধ। আমরা যথাসম্ভব সঠিক তথ্য প্রদান করার চেষ্টা করব। 2017 রাজস্থান আলওয়ার শহর। মহিলাটির নাম হলো সন্তোষ শর্মা। 1999 সালে তার বিয়ে হয় বনোয়ারি সিং নামের এক ব্যক্তির সাথে। সন্তোষ ছোট থেকে পড়াশোনায় ভালো, তার স্বপ্ন ছিল মার্শাল আর্ট টিচার হওয়ার। বিয়ের পর তাদের সব কিছু ঠিকঠাকভাবে চলছিল। দেখতে দেখতে তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়, যাতে করে মা বাবা হওয়ার ইচ্ছাটা পূরণ হয়। বনোয়ারি সাধারণ একটি ফ্যাক্টরির সুপারভাইজারের কাজ করত। তার ইনকাম ধরতে গেলে মাসে 8,000 টাকারও কম। সন্তোষ বাড়িতেই মার্শাল আর্ট প্র্যাকটিস করত, এই ভেবেই হয়তো কোনো দিন কোনো স্কুলে কোনো টিচার হওয়ার সুযোগ পেয়ে যাবে। 7 বছরের মধ্যে তাদের কোলে আরও 2জন সন্তান জন্ম নেয়। এবার তাদের সংসার আরও বড় হয়ে যায়। এখান থেকেই শুরু হয় লোভ এবং টাকা পয়সার টান। বনোয়ারি যখন কাজে চলে যেত, তখন বাড়ির দায়িত্ব সন্তোষের ওপর চলে আসতো। নিজের সন্তানদের খাওয়ানো, স্নান করানো এবং ঘুরতে নিয়ে যেত হাটে বাজারে। হাটে বাজারে গিয়ে সন্তোষ লোকজনদের দেখত এবং জ্বলতো। এই কারণেই জ্বলতো যে তাদের লাইফস্টাইল কত সুন্দর। তারা গাড়িতে বসে বসে ঘুরে বেড়াচ্ছে, তারা কত সুন্দর কাপড় পরে আছে। আমার নেই কেন? আমি কেন গাড়িতে ঘুরে বেড়াতে পারি না? কেন আমার বাচ্চারা নিজের মন পছন্দের খাবার খেতে পায় না? কেন? কারণটা হলো সন্তোষের কাছে টাকা নেই। তার স্বামী
অনেক বেশি টাকা এনে দিতে পারে না এবং সে ভেবেই নিয়েছিল এই জীবনে তার স্বামী তাকে সেই গাড়ি কিনে দিতে পারবে না, তাকে সেই কাপড় কিনে দিতে পারবে না এবং একটি সামান্য হোটেলে নিয়ে গিয়ে খাবার খাওয়াতেও পারবে না। তখন সন্তোষের মনের মধ্যে ইনকামের আইডিয়া ঘুরে বেড়াচ্ছিল। যা করেই হোক তাকেও একটি মোটা ইনকাম করতে হবে, নইলে তার লাক্সারি স্বপ্নই থেকে যাবে। সে পাশেরই একটি প্রাইভেট স্কুলের সাথে যোগাযোগ করে এবং সেখান থেকে জানতে পারে সেখানে একটি মার্শাল আর্ট টিচারের দরকার। সন্তোষ একটি ভালো সময় বের করে সেই স্কুলে গিয়ে নিজের স্কিল, নিজের ট্যালেন্ট দেখায়। সেই স্কুলের হেডমাস্টার তাকে দেখে খুবই প্রসন্ন হয়। তার মার্শাল আর্ট ভালো লাগলেও তাকে আরও ইমপ্রুভ করতে বলা হয়। হেডমাস্টার তাকে জয়নিং লেটার দেয় এবং একটি লোকেশান দেয় আর বলে যে তুমি আগে এই সেন্টারে গিয়ে 1-2 মাস ভালোভাবে ট্রেনিং নিয়ে আসো, নিজের স্কিল, নিজের ট্যালেন্টটাকে আরও ইমপ্রুভ করো, তারপর এসে আমাদের এই স্কুলে জয়েন নেবে। সন্তোষ বেশি দেরি না করে পরের দিনই বাড়িতে ভালোভাবে বুঝিয়ে সে বেরিয়ে পড়ে 5 কিলোমিটার দূর সেই সেন্টারের উদ্দেশ্যে। আসলে তারও মন চাইতো সুন্দর সুন্দর কাপড় পরার, একটি রেস্টুরেন্টে গিয়ে ভালো ভালো খাবার খাওয়ার। তাই যা করেই হোক তারও একটি মোটাসোটা ইনকাম চাই। এখন সন্তোষ সেই সেন্টারে গিয়ে প্রথমেই আলাপ হয় একটি অ্যাসিস্ট্যান্ট ট্রেনারের সাথে, যার নাম হলো রিতেশ ভার্মা। রিতেশ সন্তোষের চেয়ে 10 বছরের ছোট। রিতেশ তাকে বিভিন্ন রকমের মার্শাল আর্ট শেখায় এবং তারা একে অপরের সাথে নাম্বারও এক্সচেঞ্জ করে নেয়। এইভাবেই বেশ কিছুদিন চলল। আসলে রিতেশ এই আলওয়ার শহরে একা থাকে, অন্যদিকে তার পরিবার থাকতো হরিয়ানাতে। ট্রেনিংয়ের শেষে সন্তোষকে ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যায়, তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়, সেখানে ভালো ভালো খাবার খাওয়ায়। এই চলতেই রিতেশ এবং সন্তোষ একে অপরকে কবে কবে ভালোবেসে ফেলে তারা নিজেও জানতে পারেনি। সন্তোষ ভাবলো হয়তো এইবার তার স্বপ্ন পূরণ হবে, কারণ রিতেশ ছিল একটি বড় বাড়ির ছেলে, রিতেশের কাছে অনেক টাকা আছে। সন্তোষের স্বামী তাকে কোনোদিনও একটি রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবে না, তাকে কোনোদিনও লাক্সারি ফিল করাতে পারবে না। এইভাবে লুকিয়ে লুকিয়ে তাদের ভালোবাসা চলতে লাগলো। একদিন কি হলো যে সন্তোষের বড় ছেলে, নাম মোহিত, বয়স ছিল 16, সে দেখে নেয় নিজের মাকে খারাপভাবে চ্যাটিং করতে, ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলতে। মোহিত সেই সব কিছু নিজের বাবাকে গিয়ে বলে দেয় যে মা ঘন্টার পর ঘন্টা কারোর সাথে মোবাইলে কথা বলে। বনোয়ারি নিজের বউ সন্তোষকে ভালোভাবে বোঝায় যে তুমি যেটা করছো সেটা খারাপ, সেটা বন্ধ করো। তোমার যদি বেশি টাকার প্রয়োজন তাহলে আমি অন্য কোথাও কাজ খুঁজে নিচ্ছি, কিন্তু দয়া করে তুমি এই স্কুলের কাজটি ছেড়ে দাও, তুমি সেই ছেলেটির সাথে কথা বলা বন্ধ করে দাও। সেই সময় সন্তোষকে যেই যা বলুক না কেন সে ভালোবাসায় এত পাগল হয়ে গেছে যে তার স্বামীকে মুখ ফসকে বলে দেয় ডিভোর্সের কথা। তখন বনোয়ারি রাগের মাথায় এসে তার বউকে এক চড় মেরে দেয়। সন্তোষ বিয়ে করে যে পরিবারটি তৈরি করেছিল সেই পরিবার তার ভালোবাসার রাস্তার কাঁটা হয়ে দাঁড়ায়। সন্তোষের মাথায় এক শয়তানি বুদ্ধি আসে নিজের ভালোবাসার রাস্তার কাঁটাকে সরানোর, মানে তার স্বামী এবং ছেলেকে এই দুনিয়া থেকে আউট করার। ঘটনা ঘটেছিল 2017-তে, কিন্তু এর প্ল্যানিং এরা করেছিল 1 বছর আগে থেকেই, মানে 2016 থেকেই। কিভাবে করেছিল সেটা জানা যাক। রিতেশ জিনিসপত্র কেনা শুরু করে দেয়, প্রায় 10টা নতুন নতুন সিম কার্ড কিনে সন্তোষের কাছে রেখে দেয় এবং বলে আমি যখন তোমার ছেলে এবং স্বামীকে খুন করতে যাব সেই সময় আমরা এই সিমগুলির দ্বারাই কথা বলবো। 3খানা ধারালো অস্ত্র পারচেস করে ডার্ক ওয়েব থেকে। ডার্ক ওয়েব হলো এক সাধারণ ইন্টারনেটের মতোই, যে কাজগুলি সাধারণ মানুষের চোখের আড়ালে হয়, যে কাজগুলি হলো বেআইনি অপরাধ, সেই কাজগুলি ডার্ক ওয়েবে হয়ে থাকে। সিম রেডি ছিল,
ধারালো অস্ত্র রেডি ছিল এবং মুখ ঢাকার জন্য কালো রঙের কাপড়ও রেডি ছিল। সন্তোষকে এমনভাবে অ্যাক্টিং করতে বলা হয় যেন সে ছেলেটিকে ভুলে গেছে, সে তার সাথে আর কথা বলে না। পরিবারের সাথে খুব মিলেমিশে থাকতে বলা হয়েছে, যাতে ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ যখন আশেপাশের মানুষদের জিজ্ঞাসাবাদ করবে তখন যেন তারা বলে যে না, সন্তোষ তো নিজের পরিবারের সাথে কোনো দিন ঝামেলা করতোই না, তারা মিলেমিশে থাকে। দেখতে দেখতে সেই দিন চলে এলো 2 অক্টোবর 2017। রিতেশ সন্তোষকে একটি ওষুধের প্যাকেট ধরিয়ে দেয় আর বলে, যা করেই হোক এটা তোমার পরিবারের সকল মানুষকে খাইয়ে দাও, তারপরেই আমরা নিজের কাজ শুরু করতে পারবো। সন্তোষ বাড়িতে এসে সেই ওষুধগুলি সিলের ওপর রেখে নোড়া দিয়ে গুঁড়ো করতে থাকে। সেই গুঁড়ো করা ওষুধ একটি পাউডারে পরিণত হয়। সেই পাউডার ডাল ভাতে মিশিয়ে পরিবারের সকল মানুষকে খাইয়ে দেয়। তাও আবার সে এতই চালাক যে নিজের জন্য খাবার আলাদা করে রেখেছিল। সেই খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। এটা হলো ঘুমের ওষুধ, যা মানুষকে লম্বা সময় পর্যন্ত ঘুম পাড়িয়ে দেয়। রাত 1টা, সবাই ঘুমিয়ে পড়েছে। রিতেশ এবং তার 2 বন্ধু সেই ধারালো অস্ত্র নিয়ে সন্তোষের বাড়িতে এলো। তারা নিজের কাজ শুরু করে দিল। প্রথমে তার স্বামী বনোয়ারিকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে দেয় এবং তার ওপর ওঠে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, পুরো 8 বার সেই চাকু দিয়ে বুকে আঘাত করতেই থাকে, যে কারণে সব কিছু বাইরে চলে আসে এবং রক্তের ছেটা চারিপাশে ছড়িয়ে যায়। ঠিক তেমনভাবেই তার বড় ছেলেকেও খুন করে দেয়। আর যখন এই সব কিছু হচ্ছিল তখন দূর থেকে কোনো এক কোণায় ভূতের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সন্তোষ। তার মুখে ছিল না কোনো হাসি আর না ছিল কোনো দুঃখ, শুধু ছিল একটি শুকনো মৃদু হাসি। কাজ শেষ করার পর তারা বারান্দা দিয়ে বাইরে যাচ্ছিল, তখনই ভুল করে তাদের পা একটি বাচ্চা ছেলের হাতের ওপর চলে যায়, যে কারণে ছেলেটি হালকা ঘুম থেকে জেগে যায়। তখনই সেই শয়তান ধারালো অস্ত্র দিয়ে তাদেরকেও সেখানেই শেষ করে দেয়। এখানে মারার কথা ছিল তার স্বামীকে এবং তার বড় ছেলেকে, কিন্তু দুঃখিত সেই নির্দোষ বাচ্চাগুলিরও প্রাণ গেল। সকালে যখন পুলিশ এলো তখন তাদের শিলনোড়া দেখেই সন্দেহ হয়, কারণ সেই শিলে লেগেছিল ঘুমের ওষুধ। তাই পুলিশ সন্তোষের মোবাইল নেয় এবং কল রেকর্ডস চেক করে এবং সেখান থেকে জানতে পারা যায় সন্তোষের একটি বয়ফ্রেন্ডও আছে, যার নাম হলো রিতেশ। রিতেশের লোকেশন ট্র্যাক করে তার বাড়িতে পুলিশ চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে তাদের মেন দরজায় তালা লাগানো আছে। পুলিশ সেই তালাটিকে ভেঙে ঘরের ভিতর ঢুকে তল্লাশি নেয় এবং সেখান থেকে একটি কাপড় পাওয়া যায়, কালো রঙের কাপড়। সে কাপড়ে লেগেছিল অনেক রক্ত। ব্যাস, পুলিশের এতগুলো প্রমাণ অনেক যথেষ্ট। রিতেশ এবং তার 2 বন্ধু 3 জনে মিলে খুব পালানোর চেষ্টা করে, কিন্তু শেষবেশ পুলিশ তাদের অ্যারেস্ট করে নেয়। আদালতে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস মেনে তাদের 4 জনকেই যাবজ্জীবন কারাদণ্ড শোনানো হয়। বিবাহিত মেয়েদের কাজ একটি সুন্দর সংসার তৈরি করা, কিন্তু কিছু কিছু সংসার টাকার জন্য বরবাদ হয়ে যায়। আমাদের সাধারণ চোখে হয়তো সেই সত্যিগুলো দেখতে পায় না, কিন্তু পরে গিয়ে তার পরিণতি অবশ্যই দেখতে পাই। আশা করছি ভিডিও কার্যকর লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন চ্যানেল তাই